নীলাকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা। দিকে দিকে চোখ মেললে তাকালে দেখা যাচ্ছে ধীরে ধীরে দোদুল্যমান কাশফুলের মেলা, সাথে বাতাসে শিউলি ফুলের সুবাস। প্রকৃতি কিন্তু জানান দিচ্ছে মা আসছেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। শুভ মহালয়ের পুণ্য লগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনায় আজ ওঙ্কার বাংলার এক অভিনব প্রয়াস। সেই প্রয়াসে খোঁজে আমরা এসেছি হুগলি জেলার ঐতিহ্যপূর্ণ শহর বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়া শহরের সাথে এক গভীর ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই ইতিহাসের পাতা উল্টালে এক ঐতিহ্যপূর্ণ বনেদিয়ানা চোখে পড়ে, যে বনেদিয়ানার নাম সাজি বাড়ি। ঠিক ধরেছেন, আজ আমরা হুগলি জেলার বাঁশবেড়িয়ার সাজি বাড়িতে এসেছি। এই মুহূর্তে দুর্গোৎসবের আয়োজন এবং সেজে উঠছে সাজি বাড়ি। এই ঐতিহ্যপূর্ণ সাজি বাড়ির ইতিহাস কিন্তু অনন্য। সেই ইতিহাস আমরা তুলে ধরব, পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কাজেই আজ ওঙ্কার বাংলার দর্শকদের জন্য ওঙ্কারের তরফ থেকে মহালয়ার দিনে এক বিশেষ উপহার। এই মুহূর্তে আমরা রয়েছি সাজি বাড়িতে, যেখানে এক ইতিহাস, ঐতিহ্য এবং পরম্পরার মেলবন্ধনে মায়ের আগমনী সুর। এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছেন, আমরা পেয়েছি। নমস্কার দাদা, আসুন। হ্যাঁ হ্যাঁ, আমরা একেবারে এসে পড়েছি। প্রথমেই ওঙ্কার বাংলায় আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে, পরিবার এবং সাজি বাড়ির পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার সাথে রয়েছেন হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহ্যময় বনেদি বাড়ির সাজি বাড়ির গৃহকর্তা শ্রী বাপ্পা সাধু। দাদা, আজ আমাদের ওঙ্কারের দর্শকদের কাছে আমরা তুলে ধরব আপনাদের বাড়ির ইতিহাস, পরম্পরা এবং ঐতিহ্য। প্রথমে যে প্রশ্নে যাব, যে গল্প শোনার জন্য আমরা আগ্রহী, তা হলো আজকে আপনাদের এই যে বাঁশবেড়িয়ার শহরে সাজি বাড়ির যে সুনাম এবং ঐতিহ্য, এর শুরুটা ঠিক কীভাবে? এই শুরুটা আমাদের জানা ইতিহাসে যতদূর আমরা জানতে পেরেছি, তাতে বৈদ্যনাথ সাধুর হাত ধরে আমরা বাঁশবেড়িয়াতে বসতি স্থাপন করছি। বৈদ্যনাথ সাধুর আদিবাড়ি হচ্ছে বিহারের পূর্ণিয়া জেলায়। বিহারের পূর্ণিয়া জেলায় থেকে আমাদের এখানে আসার পিছনে কারণ হচ্ছে আমরা হচ্ছে বণিক সম্প্রদায়, 7 শতকের বংশধর। তা আমাদের ওখান থেকে আসার কারণ হচ্ছে বিহারে একটা মানে সাজিমাটি বলে একটা মাটি পাওয়া যেত। তৎকালীন দিনে কোনো পাউডার বা স্নো এই ধরনের ব্যবহার প্রসাধনী ক্ষেত্রে ব্যবহার হতো না। ন্যাচারালি সাজি মাটি একটা ন্যাচারাল প্রোডাক্ট, যেখান থেকে ব্যবহার হতো, এবং সেটা পাওয়া যেত বিহারের পূর্ণিয়া জেলার কিছু চুনা পাথর থেকে। এবং চুনা পাথরটাকে ম্যানুয়ালি তখনকার দিনে প্রসেসিং করে তৈরি করা হতো সাজি মাটি। সেই সাজি মাটি নিয়ে বৈদ্যনাথ সাধু এসেছিলেন, তথা এখানে বাঁশবেড়িয়া নাম তখন প্রসিদ্ধ ছিল না, তখন ছিল এখানকার নামটা ছিল সপ্তগ্রাম বন্দর। সেই সপ্তগ্রাম বন্দরে আমরা ব্যবসা করতে আসি। এছাড়াও বহু রকম ব্যবসা আমাদের সেই সময় ছিল, যেমন এর সাথে ছিল নুনের ব্যবসা, যেটা আমাদের ভদ্রেশ্বরে এখনও জায়গা এবং গোডাউন সব রয়েছে। এখান থেকে জুড়ি গাড়ি পায়ে হেঁটে ব্যবসা হতো। সেই পূর্ণিয়া থেকে এখানে আসার পর পরিবার থেকে বিভক্ত হয়ে বৈদ্যনাথ সাধু এখানে বসতি স্থাপন করে, এবং বসতি স্থাপনের পর ব্যবসা বাণিজ্য বাড়ে। ব্যবসা বাণিজ্য বাড়ার পর এখানে তখন বাড়ি ঘর দৌড় নির্মাণ হয়। তৎকালীন দিনে একটু প্রতিবর্তী ব্যক্তি, এবং আমরা পূর্ণিয়ার জমিদার সেহেতু এইখানেও আমরা জমিদারি তৈরি করি, এবং তার সাথে দুর্গাপূজা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায়। এই যে দুর্গাপুজো, স্বাভাবিকভাবে আমরা দেখেছি বিভিন্ন বাড়ির যে বনেদি বাড়ির পুজো, তার একটি ইতিহাস থাকে, যে কারণে দুর্গা মায়ের আপনাদের বাড়িতে আগমন এবং পরবর্তীতে প্রতিষ্ঠা করে দেবী আজও পূজিতা হচ্ছেন। সেই ইতিহাসটা একটু জানবো, মানে হঠাৎ করে কেন মনে হলো দুর্গাপুজো আমরা শুরু করব? যেহেতু আমাদের পরিবার দুটো ভাগে বিভক্ত, একটা বিহারে পূর্ণিয়া জেলা জমিদারি রয়েছে, সেখানে আমাদের আরও পুরনো পুজো, মানে বংশ পরম্পরায় পুরনো দিনের পুজো সেখানে চালু রয়েছে এখনও।
এবং তারপরে আমরা যখন এখানে চলে আসি, অ্যাকচুয়ালি দুর্গাপুজো হচ্ছে শক্তির আরাধনা। তৎকালীন দিনে মানে মানবিক শক্তি থেকে ঐশ্বরিক শক্তিটা একটা বিশাল একটা ফ্যাক্টর ছিল। একদম সেই মানবিক শক্তি এবং ঐশ্বরিক শক্তির সম্মেলনের জন্য দুর্গাপুজো হয়, দুর্গাপুজো করা হয়। আবার কিছু ব্যক্তি যদি ধরেন মানে এই পুজো আর্চার ব্যাপার থেকে সরে যায়, তারা দুর্গাকে মা বলে মনে করে, ঘরের মেয়ে বলে মনে করে। তো ঘরের মেয়ে ঘরে আসবে, বছরে একবার আসবে, যেমন মেয়ে বাপের বাড়িতে আসে, বাপের বাড়ি আসবে, সেখানে আনন্দ করবে, উপভোগ করবে, সবাইকে আদর যত্ন নেবে, নিয়ে আবার শ্বশুর বাড়ি যাবে। সেই হিসাবেও দুর্গা পুজোকে চালনা করা হয়। এইভাবেই আমাদের বংশ পরম্পরায় চলে আসছে পুজো, এখনো পর্যন্ত আমরা কন্টিনিউয়েশন করতে থাকছি। পরম্পরা, ঐতিহ্য এবং আনন্দের মেলবন্ধনে গড়ে ওঠা এই দুর্গোৎসবের আবহ। এখানে আমরা জানলাম দেবীর মূর্তি কিন্তু একটি অদ্ভুত সুন্দর কথা বোঝায়। এক্ষেত্রে কিন্তু পুজো দেবী প্রধান, যে কারণে গণেশ, মহাদেব এবং নারায়ণ সেখানে পূজিত হলেও দেবীরা, অন্যান্য দেবীরা পূজিতা হলেও দেবী দুর্গাই কিন্তু সশরীরে এখানে উপস্থিত হন। চিন্ময়ী দেবী মৃন্ময়ী রূপে এখানে পূজিত হন। ষষ্ঠীর আগমনে সেই চিন্ময়ী রূপই কিন্তু সেই ধরা পড়ে, যা মা এবং মেয়ের রূপ প্রতিফলিত করে, প্রতিফলন ঘটায়। অনেক শুভেচ্ছা রইল সাজি বাড়ির জন্য ওঙ্কার বাংলার তরফ থেকে। দেবীপক্ষের সূচনায় পূর্ণ মহালয়ার যে তিথি, সেই তিথিতে আজ আমরা হাজির হয়েছি হুগলি জেলার ঐতিহ্যপূর্ণ শহর বাঁশবেড়িয়ার বনেদি আনায় মোড়া সাজি বাড়িতে। এই সাজি বাড়িতে বৈঠকি আড্ডায় আমরা পেয়েছি বিশিষ্ট কিছু মানুষকে, যাদের পরিচয় তারা নিজেরাই, যাদের কর্ম, যাদের সংস্কৃতি আজও আমাদের পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছে, এবং তাও অত্যন্ত সুন্দরভাবে। তো তাদের সাথে আলাপ পর্বে আমরা যাব, তবে তার আগে জানিয়ে রাখবো আজকের আমাদের এই বিশেষ বৈঠকি আড্ডার আয়োজনে গঙ্গা মিশন। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি অপরূপা, এবং প্রথমেই যার সাথে আলাপ করিয়ে দেব ওঙ্কার বাংলার হুগলি জেলার বিশিষ্ট সাংবাদিক এবং যথেষ্ট সিনিয়র সাংবাদিক। তিনি তার পরিচয় ওই যে বললাম আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু তবু এটা যেহেতু আমার দায়িত্ব, তাই আমাকে দায়িত্ব পালন করতেই হবে। আলাপ করুন সুনন্দাদির সাথে, আমাদের ভীষণ প্রিয় সুনন্দাদি, সকলের ভীষণ প্রিয়, এবং ওঙ্কার বাংলায় খবরে প্রায়শই আপনারা তাকে দেখেছেন। এই মুহূর্তে একেবারে বৈঠকি আড্ডায় কিন্তু অন্য মুহূর্তে, অন্য মুডে তিনি ধরা দিয়েছেন। সুনন্দাদি, অনেক স্বাগত জানাই ওঙ্কার বাংলার পরিবারের। স্বাগত। ধন্যবাদ। দুজনেই ওঙ্কার বাংলার পরিবারের সদস্য। যদিও আজকের এই বৈঠকি আড্ডায় আমরা যে বিশিষ্ট মানুষদের পেয়েছি, তাদের পরিচয়গুলো যদি একটু তুমি দাও, কারণ যেহেতু হুগলি জেলার তুমি মানুষ এবং তাদের সাথে বহুলভাবে পরিচিত, তোমার কাছ থেকে তাদের পরিচয় জানবো। দেখো অপরূপা, এটা তো বলার অপেক্ষা রাখে না যে হুগলি জেলা কিন্তু একটা সংস্কৃতিপূর্ণ জায়গা, এবং এই যে বাঁশবেড়িয়ায় বসে আছে, এই বাঁশবেড়িয়া কিন্তু একদম একটি পুরনো শহর, এবং এখানকার যে কালচার সেটা কিন্তু বরাবরই একটা অন্য মাত্রা থাকে এখানে। আমাদের এখানে অনেক রকম অনুষ্ঠান হয় সর্ব সময়, মানে সারা বছর ধরে। আর আজ মহালয়া, আজ তো বুঝতেই পারছো আমরা প্রত্যেকেই অনুষ্ঠানের মধ্যে ঢুকে রয়েছি, এবং আমাদের সঙ্গে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ এই বৈঠকি অনুষ্ঠানে, তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজের স্থানে, তারা নিজে নিজে তাদের আলাদা পরিচয় রয়েছে। তাদের হয়তো পেশা একটা, নেশা অন্যরকম, এবং তাদেরকে নিয়েই আজকে আমরা বসেছি। আমি তো একদম শেষ থেকে শুরু করি। দেখো ওখানে তবলায় আছেন সুশান্ত বিশ্বাস, উনি আছেন দীর্ঘদিন ধরে, উনি তবলা বাজাচ্ছেন এবং গানের সঙ্গে সঙ্গত করেন, নিজে বাজান আলাদা করে, তার একটা পরিচয় রয়েছে। তার সুশান্তদা, অনেক স্বাগত জানাই আজকের এই বৈঠকি পর্বে, অনেক স্বাগত জানাই। তারপরে আছে সুমন ধর। সুমন কিন্তু এই বাঁশবেড়িয়া নয়, হুগলি বলো তার বাইরেও বলো, তার গানে যথেষ্ট নাম রয়েছে, ভীষণ ভালো গান করেন। এবং সুমন কিন্তু তার পেশা, তিনি একটু প্রাইমারি স্কুলের হেডমাস্টারমশাই। তিনি চিন্তা করে সেখানে তার এই যে সাংস্কৃতিক দিকটা রয়েছে, তাহলে আমরা তো ধরে নিতেই পারি আমাদের যে এখন নানা রকম কথা হয় না, যে এই প্রজন্ম কিছু শিখছে না, জানছে না, পুরনো সংস্কৃতিকে ধরছে না। যে স্কুলের প্রধান শিক্ষক, তিনি গান নিয়ে এত নাম করেছেন চারিদিকে, শুধু তাই না, তাই প্রতি মুহূর্তে সে কিন্তু নানা রকম গান নিয়ে খেলা করে, যে
নানা রকম শেখা, নানা রকম কম্পোজিশন সে কিন্তু করে। তাহলে তার যারা স্টুডেন্ট আছে তারা তো ভালো হবে, তারা যে সংস্কৃতি বইবে পরবর্তী প্রজন্মে, তো এটা তো আমরা আশা করতেই পারি। সুমন ধর রয়েছে আমাদের সাথে। সুমন দীর্ঘদিনের, সুমনদা অনেক অনেক স্বাগত জানাই, নমস্কার, অনেক স্বাগত জানাই। তারপরেই রয়েছেন মালা ব্যানার্জি। ওনার পরিচয় আলাদা করে কি দেবো, উনি শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন ধরে শিক্ষা গ্রহণ করছেন, অসম্ভব ভালো, তুমি জানো, একদম একটা আলাদা ঘরানা, এবং আজকের মহালয়ার অনুষ্ঠানে তাকে পেয়ে আমরা ধন্য। এবং তিনি দীর্ঘদিন ধরে গান করছেন, তার প্রচুর ছাত্রছাত্রী রয়েছেন যাদেরকে তিনি ওই একটা ঘরানাকে ধরে তিনি এগিয়ে চলেছেন, তার একটা আলাদা পরিচয় তো অবশ্যই রয়েছেন। মালা দিয়ে অনেক অনেক স্বাগত জানাই, নমস্কার, অনেক স্বাগত জানাই আজকের বৈঠক পর্বে। এরপরে যার কথা বলবো অমিতাভ। অমিতাভ যে কি অদ্ভুত রিসাইটেশন করে, কি অদ্ভুত আবৃত্তি, মানে ওর মানে এত সুন্দর, ওর ছোট থেকে জগন্নাথ বসুর কাছে শিখছেন, এরকম একটা লেজেন্ড মানুষ, জানো যে আমাদের আবৃত্তি জগতে ওনার তো একদম আলাদা একটা জায়গা আছে। জগন্নাথ বসু, উর্মিলা বসু, তাদের তো একটা আলাদা ঘরানাই বলতে পারি। তো সেখানে তার এত বছরের তালিম, এবং সেও কিন্তু একটা স্কুলের শিক্ষক। অতএব আবার সেই কিন্তু দেখো ওই জায়গাটাতেই আসছি আমরা, পরবর্তী প্রজন্মকে কিন্তু একটা সংস্কৃতি মনস্কার করতে কিন্তু তারাও কিন্তু উদ্যোগী, এবং প্রতি মুহূর্তে ওরা কিন্তু বাচ্চাদের নিয়ে কাজ করে। এটা আমার দেখা, যেহেতু আমি হুগলিতে থাকি সেই জন্য আমি দেখেছি। এবং তার পাশে যে মানুষটি রয়েছে, দাদা অনেক স্বাগত জানাই ওঙ্কার বাংলায় আপনাকে, অনেক স্বাগত জানাই। তারপরের জন অমিত ঘোষ, তিনি পৌর সদস্য বটেন, এবং গঙ্গা মিশনের যে আমাদের গঙ্গা মিশন আছে তার কিন্তু পুরো হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলটিকে ধরে রেখেছেন তিনি। এবং এই অমিতদার একটা বিরাট গুণ হচ্ছেন, তিনি যে কোনো মানুষের পাশে কিন্তু ঝাঁপিয়ে পড়েন, কারোর দুঃখে বলো সুখে বলো, সব জায়গায় অমিতদাকে পাওয়া যায় বাঁশবেড়িয়ায়। এবং আরেকটা যেটা এখন বিশ্ব জুড়ে যেটা হচ্ছে বিশ্বায়ন, তোমাদের গ্লোবালাইজেশন যেটা চলছে, আমাদের গাছ লাগাও, অমিতদা কিন্তু একজন উদ্ভিদ প্রেমী, গাছ প্রেমী, যেটা আমাদের প্রহ্লাদ রায় গোয়েঙ্কা গঙ্গা মিশনে চারিদিকে যে এত গাছ ডিস্ট্রিবিউশন করছেন, স্যার কিন্তু একটা কথাই বলেন যে সবুজ করো, সব জায়গা সবুজে ভরে যাক, বাঁচতে হলে সবুজ করতেই হবে, সবুজায়নের দিকে হাঁটতে হবে। আমরাও আজকে সবুজের মধ্যে ঢুকে গেছি, এবং মহালয়া শুরু, অতএব আমরা শুরু করি গান দিয়ে। একদম একদম। প্রথমে আমরা তাহলে কি দিদিকে দিয়ে শুরু করি? একদম বেশ, দিদি আপনার কাছে আসবো। প্রথমে একটু কথা বলে নিই, তারপরে গান শুনি নাকি? এই যে গানের প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসার শুরুটা একটু জানবো। শুরুটা হচ্ছে একদম ছোট্টবেলা থেকে, মানে গান বাজনার শুরু তো বাড়িতেই হয়, এবং সেই বাড়িতেই আমার বড় মাসি শ্রদ্ধেয়া আলু মুখোপাধ্যায়ের হাত ধরে আমার এই সঙ্গীত চর্চা শুরু। এবং মানে অত্যন্ত, আমার 5 বছর বয়স হবে আমার, তখন থেকে আমি। আর একটি বিশেষত্ব হচ্ছে এই মায়ের গানের মানে শুরুটা সেই বম্মার হাত ধরেই ছোটোবেলা থেকেই। আমি যে অঞ্চলে থাকতাম সেখানে কোম্পানির এস্টেটের একটা পুজো হতো, যে পুজোটার উদ্বোধন করতো বম্মার গান দিয়ে, আর মাসির গান দিয়ে উদ্বোধন হতো, যার জন্য এই ছোটোবেলা থেকেই মায়ের গান, মাতৃস্তোত্র পাঠ, এটা একদম 5 বছর বয়স থেকে আমার রক্তে ঢুকে গেছে। তারপরে আস্তে আস্তে এই সঙ্গীত নিয়েই বেড়ে ওঠা, পড়াশোনা তার সাথে সাথে চলেছে, কিন্তু প্রায়োরিটি সবসময় মিউজিকটাই পেয়েছে। তার পরবর্তীকালে আমি গুরুজির কাছে দীর্ঘ 15-20 বছর ধরে চর্চা করছি, যার জন্য এই একটা ঘরানার একটা প্রভাব তো রয়েছেই। তারপরে তার সাথে সাথে আমি এই একটু রবীন্দ্রনাথের গান, নজরুল গীতি, একটু লোকগান শিখছি শ্রী রাজকুমার রায়ের কাছে। এই হচ্ছে আমার। আর আমার একটি ছোট্ট গানের স্কুল আছে, ওই গুরুদের আদেশেই আর কি চেষ্টা করছি সেই স্কুলে আমি ওই ছোটদের, একদম ছোট বাচ্চা থেকে একদম রিটায়ার্ড ম্যান যারা হয়তো চাকরি থেকে সদ্য রিটায়ার করেছে, তারাও আসে শিখতে, শুধু একটু আনন্দ থাকবে বলে, ভালো থাকবে বলে। এই নিয়েই আমার পথ চলা চলছে, গান ছাড়া আমি আর কিছু বুঝি না। একেবারে দিদি যেটা বললেন না সেটা একটু আমি বলে দিই। দিদি কিন্তু তারকা সঙ্গীত শিল্পী, কারণ দিদি যেমন অতি বিনম্রতার সাথে নিজের পরিচয় দিলেন, কিন্তু এই পরিচয়টা দিলেন না যে দিদি কিন্তু বিভিন্ন দূরভাষে সঙ্গীত পরিবেশন করে থাকেন, এবং তাকে আমরা প্রায় খুবই পরিচিত মুখ তিনি। আপনারা ওঙ্কারের দর্শকরা যারা দেখছেন তারা আলাদা করে তাদের বলতে হবে না, তারা দেখেই বুঝতে পারছেন, হয়তো চিনতেও পারছেন। দিদি কিন্তু বিশিষ্ট সম্মানপ্রাপ্ত, এবং সেক্ষেত্রে আমরা আজ তাকে পেয়ে আপ্লুত। দিদির গান, আর বেশি কথা দীর্ঘায়িত করব না, গান শুনব। মায়ের আগমনে তো ধরণী উতল, ধরণী তঞ্চলা, আমরা সবাই আনন্দে মেতে রয়েছি। মা আসছেন আমাদের ঘরে,
তাই মায়ের বন্দনা গানে নমস্তে শরণ্যে শিবে शाणुकंपे नमस्ते जगत व्यापी के पादारविंदे नमस्ते जगत व्यान्दे विश्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे त्राहि दुर्गे त्राहि दुर्गे कार আগমনে ধরণী জুতল কেন গাহি আগমনী কার আগমনে ধরণী জুতল কেন গাহি আগমনী আসে যে আমার দেবী চণ্ডিকা আসে যে আমার দেবী চণ্ডিকা অমৃত স্বরূপিণী ধরণী জুতল কেন গাহি আগমনী মাগো কেন গাহি আগমনী সঙ্গে আসেন লক্ষ্মী সরস্বতী কার্তিকার গণপতি মা 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 সঙ্গে আসেন লক্ষ্মী সরস্বতী কার্তিকার গণপতি কি দিয়ে তোমার করিব বর্ণনা কি দিয়ে তোমার করিব বর্ণনা মহাশক্তি প্রদায়িনী আসে যে আমার দেবী চণ্ডিকা অমৃত স্বরূপিণী মা 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 या देवी सर्वभूतेषु चित्यनित्य विधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः অসাধারণ না আমরা একসাথে বলেছি কিন্তু অসাধারণ সত্যি অপূর্ব দিদি ভীষণ সুন্দর হয়েছে অপূর্ব মহালয়ার দিনটাই কিন্তু আজকে ভীষণ সুন্দর হয়ে গেল কিন্তু দেখো আমার যেটা বলতে ইচ্ছে করছে যে আমরা তো জানি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আসেন কিন্তু আমরা যেখানে বসে আছি আজকে সাজিদ দালানে এখানে কিন্তু মায়ের সঙ্গে তারা আসেন না কেন বলো তো তুমি কিন্তু জানো কারণটা হ্যাঁ হ্যাঁ আমি কিছুক্ষণ আগেই জেনেছি বলো কেন আসেন না এখানে তারা প্রথমত শাক্তমতে
দেবীর শক্তির আবাহন করেন, যে কারণে মা দুর্গার আমরা যেমন যেটা বাড়িতে গৃহপুজোতে দেখেছি, গৃহস্থালিতে তারা কন্যা রূপে পুজো করেন এবং সেক্ষেত্রে স্বামী সন্তানের সাথে গৃহে শ্বশুর মানে বাপের বাড়িতে আসেন। কিন্তু এখানে যদি তুমি দেখতে পাবে একেবারে মহিষাসুর মর্দিনী, একেবারে মহিষাসুর দলনী হিসাবে কিন্তু অসুর দলনী মা দেবী দুর্গার রূপ। তো ওই শক্তির আবাহন এবং কোথাও গিয়ে নারীর শক্তির পুজো। এবং তুমি জানো এখানে আমি আগেও এসেছি যতবার, এখানে একটা ওনাদের একটা রীতি আছে, এখানে মাকে যা ভোগ দেয় না সব বাড়ির মেয়েরা যারা আছে, বউরা যারা আছে, তারা নিজের হাতে করেন, কোনো কেনা মিষ্টিও এখানে দেওয়া হয় না। এটা কিন্তু ওনাদের বাড়ির রীতি, আমি যতটুকু জানি। হ্যাঁ, একেবারেই ঠিক জানো। আজকে মহালয়া, আমরা আবার একটু এগিয়ে যাই, আমাদের সঙ্গে অমিতাভ আছে, অপূর্ব আবৃত্তি করেও। তো অমিতাভ, আজকে তোমার চয়নে কি আছে একটু জানতে পারলে ভালো হতো। মায়ের আগমনী বার্তা, শরতের প্রকৃতি সবার আগে আমাদের কাছে জানান দেয়। তো সেরকমই প্রথমে দিদির এই সুন্দর আগমনী গানের পরে শরতের প্রকৃতি নিয়ে রবি ঠাকুরের লেখা একটি কবিতা শোনাই। একদম শুনি। আজ কি তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে, জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে, নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে, অবসর আর নাহিক তোমার, আটি আটি ধান চলে ভারী ভার, গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠিছে পবনে, জননী তোমার আহ্বান লিপি পাঠাই দিয়েছ ভুবনে, তুলি মেঘ ভার আকাশ তোমার করেছ সুনীল বরণে, শিশির ছিটাই করেছ শীতল তোমার শ্যামল ধরণী, স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে, আসে দলে দলে তব তারও তলে দিশি দিশি হতে তরণী, আকাশ করেছ সুনীল অমল স্নিগ্ধ শীতল ধরণী, বহিছে প্রথম শিশির সমীর ক্লান্ত শরীর জুড়ায়, কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন উড়ায়, দিকে দিকে মাতা কত আয়োজন, হাসি ভরা মুখ তব পরিজন, ভাণ্ডারে তব সুখ নব নব মুঠা মুঠা লয় কুড়ায়, ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়ায়, আয় 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 আছো যে যেথায়, আয় তোরা সবে ছুটিয়া, ভাণ্ডারও দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া, ও পার হইতে আয় খেয়া দিয়ে, ও পাড়া হইতে আয় মায়ে ঝিয়ে, কি কাঁদে ক্ষুধায় জননী সুধায়, আয় তোরা সবে জুটিয়া, ভাণ্ডারও দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া, মাতার কণ্ঠে শেফালি মাল্য গন্ধে ভরিছে অবনী, জলহারা মেঘ আঁচলে খচিত শুভ্র যেন সে নবনী, পড়েছে কিরিট কনক কিরণে মধুর মহিমা হরিতে হিরণে, কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়াইছে মোর জননী, আলোকে শিশিরে কুসুমে ধান্যে হাসিছে নিখিল অবনী, আলোকে শিশিরে কুসুমে ধান্যে হাসিছে নিখিল অবনী। অসাধারণ। আমি তো ভাবছিলাম আরো বোধহয় আরো একটু আছে, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। দেখো রবি ঠাকুরের এই কবিতাটার মধ্যেও কিন্তু সেই নতুন আশার কথা, এত প্রকৃতির বর্ণনার মধ্যেখানেও তিনি কিন্তু কুটিরে কুটিরে নব আশার কথা বলছেন। একদম তো এটাকে যদি ধরে রেস্ট টেনে যাই, তাহলে একটু অমিতদার কাছে তুমি ঘুরে এসো না,
অমিতদা কি বলছে একদম দেখেন? একদম একদম যার প্রকৃতি সবুজ নিয়ে কাজ। হ্যাঁ সবুজ নিয়ে কাজ। এবং অমিতবাবুর কথা বলতে গেলে কিন্তু শুধুমাত্র গঙ্গা মিশনের হুগলি চ্যাপ্টারে তিনি সম্পাদক তাই নয়, তিনি কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভার মাননীয় পৌর সদস্যও বটে। মানুষের জন্য কাজ করাই ওনার স্বাভাবিকভাবেই একেবারে অস্থিমজ্জায় রয়েছে, যে কারণে প্রকৃতিকে না ভাবলে, প্রকৃতিকে নিয়ে না ভাবলে মানুষকে নিয়ে ভাবা কিন্তু সম্পূর্ণ হতে পারে না, কারণ আমরা প্রত্যেকে প্রকৃতির ওপর নির্ভর করি। তো যাব অমিতবাবুর কাছে, শুনবো অমিতবাবুর প্রকৃতিকে নিয়ে অমিতবাবুর ভাবনা। দেখুন, প্রথমেই ওঙ্কার চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দ কে আমার প্রণাম, শ্রদ্ধা, শারদীয়ার শুভেচ্ছা। দেখুন, বাঙালি তো প্রকৃতি প্রেমী, আর আমরা শুধু যে শক্তির আরাধনা করি তা তো নয়, আমরা প্রকৃতিরও আরাধনা করি। মায়ের যে শ্যামল বর্ণা রূপ, এটা তো প্রকৃতিরই একটা রূপ, আর প্রকৃতি আমাদের মা। আর এই বিশ্বায়নের যুগে যখন আমরা সবাই গাছ কাটতে ব্যস্ত হয়ে থাকি নিজেদের জন্যে, নিজেদের স্বার্থে, সেই সময় কিছু মানুষ আছেন যারা আগামী প্রজন্মের কথা ভাবেন। তাদের মধ্যে একজন হলেন মাননীয় প্রহ্লাদ রায় গোয়েঙ্কাজি, যার হাতে তৈরি গঙ্গা মিশন সারা দেশ জুড়ে প্রতি বছর 1 লক্ষ বা তার বেশি গাছের চারা লাগাবার চেষ্টা করেন। মাছের চারা, নদীতে পুকুরে মাছের চারা তিনি ছাড়েন প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে। আমাদের এলাকার সমস্ত বিদ্যালয়গুলো, এখানে 2জন শিক্ষক রয়েছেন, তারা সাক্ষী, বিশেষ করে অমিতাভ আর সুমন। অমিতাভ তো আমার একদম স্কুলের বন্ধু, ক্লাস 5 থেকে আমরা একসঙ্গে বাঁশবেড়িয়া হাই স্কুলে পড়াশোনা করেছি। তো এই এলাকার সমস্ত প্রায় প্রাইমারি স্কুলগুলোতেই বাচ্চারা যাতে বিশুদ্ধ পানীয় জল পান, গঙ্গা মিশন থেকে পানীয় জলের পিউরিফায়ার মেশিন, এবং এই প্রকৃতি মা মেয়েদের কথা চিন্তা করে বাঁশবেড়িয়ার যে গার্লস হাই স্কুলগুলো, সেখানে মেয়েদের যাতে অসুবিধায় না পড়তে হয়, ন্যাপকিনের ভেন্ডিং মেশিন এই গঙ্গা মিশনের মাধ্যমে প্রহ্লাদ রায় গোয়েঙ্কাজি পৌঁছে দিয়েছেন। শুধু বাঁশবেড়িয়ায় নয়, সারা হুগলি জেলায় চুঁচুড়ায় যে আরোগ্য, সেখানে বৃদ্ধাবাস পরিচালনার অনেকটা দায়ভার আরোগ্য তুলে দিয়েছেন। এবং আমাদের বাঁশবেড়িয়াতেও যে যারা গৃহহীন মানুষ, তাদের জন্য এখানে রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে সরকারি উদ্যোগে, পৌরসভার ব্যবস্থায়, এবং সেখানেও গোয়েঙ্কাজি গঙ্গা মিশনের মধ্যে দিয়ে তার দায়িত্বভার তুলে নিয়েছেন। খুব শীঘ্রই যেটা শুরু হবে, দেখুন পুজো এসেছে, পুজো মানে তো আমাদের কাছে নতুন জামা কাপড়, একটু ভালো মন্দ খাওয়া, কিন্তু এখনও তো আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছে যাদের পুজোয় নতুন জামা কাপড় কেনার ক্ষমতা নেই, যারা আমরা যখন পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো আর সেই মানুষগুলো ফুটপাতে শুয়ে থাকবে, সেই মানুষগুলোর কথা গোয়েঙ্কাজি খুব ভাবেন। এই গঙ্গা মিশনের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করি। আমরা সবাই মিলে পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে এগিয়ে চলেছি। এবং দেখো, আমি তো আরেকটা কথাও, একটা জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ স্যার একদম। কিন্তু আরেকটা দিকেও দেখেন, সেটা হচ্ছে অনন্ত আকাশে প্রচুর পাখি। উনি প্রচুর পাখি চান, যে যারা অন্তত পৃথিবীর যে ব্যালেন্স, আমাদের ব্যালেন্স হারিয়ে যাচ্ছে না প্রতিনিয়ত, তো সেটাকে ঠিক করার জন্য কিন্তু স্যার প্রত্যেক জায়গায় পাখির বাসাও ডোনেট করেন, যে একদম মানে পাখিরা ঝড়ে আসুক। তো প্রচুর, আর সেটা তো গাছ লাগালেই আসে। এবং দেখো তুমি সেখান থেকে আরেকটা রিলেশন দেখো, আমাদের যখন মা দুর্গা বরণ হন নবপত্রিকা, সেখানেও কিন্তু আমরা এতগুলো যে দেখি, আমাদের কিন্তু সেখানে নরকম গাছ। অতএব দেখো, শুধু তাই নয় দিদি, আবার পুজোর শেষে মাঝে কৈলাসে ফিরবে মহাদেবের কাছে খবর পাঠানোর জন্য সেই নীলকণ্ঠ পাখি। সুতরাং প্রকৃতির বাইরে তো আমাদের কোনো জায়গাই নেই। তবে এবার আমরা একটু সুমনের দিকে যাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা তো আগ্রহ করে বসে আছি, আর আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভালো লাগছে, দর্শকদের অবশ্যই ভালো লাগছে, ভালো লাগারই মতো আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাচ্ছি। বেশ, যাব সুমন বাবুর কাছে। তবে সুমন বাবুর ভালো লাগাটাও একটুখানি শুনে নিই, তারপরে গানে আসি। আজকে এই যে সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া এবং প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য কাঁধে নিয়েও তারপরেও নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা, ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখার এই যে একটা খুব সিক্রেটটা একটু জানবো। না, সব থেকে বড় হচ্ছে, এটা সত্যি স্কুলের একটা মারাত্মক দায়িত্ব থাকে, তারপরেও গান লেখা, সুর দেওয়া, স্টুডিওর কাজ,
সর্বোপরি আমার নিজের গানের একাডেমি। আমার বাড়ির লোক আমাকে খুব সহ্য করেন, সেই কারণেই আমি বোধহয় এই এতগুলো কাজ খুব নিশ্চিন্তে করতে পারি। মানে সেভাবে কোনো কৈফিয়ত চাওয়া হয় না আমার কাছে যে মানে বাড়ির জন্য সময়টা দেওয়া হচ্ছে না কেন বা এই ধরনের। তাই হয়তো মানে সুচারুভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়। আর শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেহেতু আমাকে কাজ করতে হয়, সেহেতু সারাদিন একটা ব্যস্ততা থেকেই যায়। কিন্তু তার মাঝেও যে এত সুন্দর করে নিজের জায়গাটাকে মানে রেখে দেয়, ক্রেডিটটা অবশ্যই পারিবারিক। সত্যি কথা, পরিবার যদি সহযোগিতার হাত না বাড়ায় তাহলে হয়তো স্বপ্নগুলো হাত বাড়িয়ে ছোঁয়া একটু অসুবিধা হয়ে যায়। একদম ঠিক তাই। একদম। তো সুমনবাবুর পরিবারকেও ওঙ্কার বাংলার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি, সে কারণে আজ আমরা এত সুন্দর সুন্দর গান শোনার জন্য বসে অপূর্ব, আমাদের কিন্তু আমরা একটা জিনিস মিস করে গেছি। তো বলো। সুমনের সঙ্গে কিন্তু সঙ্গতে থাকছেন স্প্যানিশ গিটারে বাপি রায়, তার সঙ্গে কিন্তু পরিচয় করা হয়নি। বাপি রায় আছেন, উনি স্প্যানিশ গিটার বাজাবেন এবং সঙ্গত বাপিদা করছেন। অনেক অনেক স্বাগত ওঙ্কার বাংলা, এবং স্প্যানিশ গিটার শুনবো আমরা, সেজন্য কিন্তু অধীর আগ্রহে আমরা বসে আছি। তবলার সঙ্গতেও রয়েছেন সুশান্ত বিশ্বাস। এর আগে অমিতাভদা রবি ঠাকুরের কবিতা দিয়ে শেষ করলো, তাই আমার শরৎ বরণটা আমি রবি ঠাকুরকে দিয়ে শুরু করি। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ও ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। যে কথারা প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, সময় যে তার হলো গত, নিশি শেষে তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলে মরণ সাথে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। কি অসাধারণ! তোমারও চোখে জল, আমারও চোখে জল। অত্যন্ত তোমায় দিয়ে যাব ভীষণভাবে কাদের হাতে? আবেগপ্রবণ। কার হাতে কে কি দেবে বলো তো? সেটাই। রবি ঠাকুরের যে কোনো গানই তুমি যেখানেই যাবে, তুমি মনোযোগ দিয়ে শুনলে তোমার চোখে জল আসবেই। এ তো বলার অপেক্ষা রাখে না। আর এই বর্ষা শেষ হয়ে যখন শরৎ আসে,
তখন তো আমাদের মনে একটা আনন্দ থাকে, কিন্তু জানো তো আমার একটা খুব অন্যরকম ফিলিংস আছে। আমার খুব কষ্ট হয় কাশফুলদের জন্য। কেন বলো তো? কাশফুল তো আমরা সৌন্দর্যের মানে এবং শরতের আগমনের একটা প্রতীক বলে জানি, মা দুর্গার আগমনের একটা প্রতীক বলে জানি, এবং কাশফুল দেখলে সবাইকার মনে তো একটু বেশ আনন্দ আনন্দ ভাব হয়। তোমার না, মনে আমার দুঃখ খুব কেন? খারাপ লাগে, কেন জানি না। কেন আমার খুব শুনি? বঞ্চিত মনে হয় জানো কাশফুলকে। একটু শুনি। সারাটা বছর খোঁজ রাখো কাশফুল, কাশফুল ফোটে সারাটা বছর? ফোটে না তো। কোথায় থাকে জানো গাছগুলো? কোন আগাছার মধ্যে পড়ে থাকে কোনোদিন খুঁজে দেখেছো? আমার কেন জানি না মনে হয় কাশফুল খুব অভিমানী। সে আমাদের এতটা আনন্দ দেয়, কিন্তু তার দিকে আমরা কোনো দিন ঘুরে দেখাই না, শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে এইটুকু সময়। আমরা কি এরকমই স্বার্থপর হয়ে যাচ্ছি দিন দিন? আমার খুব মনে হয় এটা। আমি জানি না অন্য কারোর কি ফিলিংস আছে। সবাই কাশফুল নিয়ে অনেক ভালো ভালো মানে ভালো ভালো কি বলবো, মনের মধ্যে ভালো ভালো জায়গা করে রেখেছে কাশফুল, কিন্তু কাশফুলের অভিমানটা আমরা কোনোদিন দেখি না। সারাটা বছর কাশফুল কোথায় থাকে, কিভাবে থাকে, কোন জঙ্গলে লুকিয়ে থাকে কেউ জানি না। ঠিক অমিতাভ, হবে নাকি এরকম একটা প্রকৃতি নিয়ে কিছু? একদম তাই। কাশফুল কিন্তু দিদি যেটা বললেন যে আমরা সচরাচর নিজেদের সত্যি এটা বাড়ির আশেপাশে কিন্তু দেখতে পাই না। না, এটা খুব ভাববার মানে ভাবিয়ে দিল একদমই তাই। সুমনদাকে, এবং না? কাশফুলি কিন্তু আমাদেরকে বলে দেয় যে মা আসছেন। আবার দেখো চলচ্চিত্র ধরলেই সে আমাদের কাশফুল বলতে সেই সত্যজিৎ রায়, সেই অপু দুর্গা কাশবনে দৌড়ে বেড়াচ্ছে, আমরা কিন্তু এইটুকুই বুঝি। কিন্তু এর বাইরেও কাশফুল, তাকে নিয়ে ভাবার কিন্তু আর কারোর কোনো সময় নেই, তাই না? দুর্গাপুজো এসে দুর্গা মা আসছেন, অতএব কাশফুল, তারপরে আর কাশফুল নেই, কেউ ভাবি না। আসলে অভিমান বড় গোপন জিনিস তো, সত্যি গোপনেই থেকে যায় আর কি। সেই কথাটা এরকম একটা একটি লাইন ধরা পড়েছে কবি শুভ দাশগুপ্তর কবিতায়, শুনি। শারদ উৎসব কবিতায়, যে কাশফুলের ঝালর দোলে রেল লাইনের ধারের উধাও মাঠে। দিদি যেটা বলছিলেন, একটা অভিমানী কাশফুল ফুটে আছে রেল লাইনের ধারের উধাও দেখো মাঠে। কোথায় কি লুকিয়ে থাকে। শুনি শুনি। বছর ঘুরে আবার পুজো আসে, কাশফুলের ঝালর দোলে রেল লাইনের ধারের উধাও মাঠে। নীল চাঁদোয়ার মতো আকাশে দুধ সাদা মেঘেরা ভ্রমণে বেরোয়। শিউলির কুঁড়িতে প্রাণ আসে, মন কেমন করে। পুজো আসে, পুজো এলেই আমাদের চাওয়াগুলো হই হই করে জেগে ওঠে। জামা চাই, জুতো চাই, পারফিউম চাই, জিনিস চাই, শাড়ি গয়না চাই, চাঁদা চাই, ডোনেশন চাই, সাহায্য চাই, উপস্থিতি চাই, আনাগোনা চাই, সহযোগিতা চাই। চাওয়ার উৎসব। শারদ উৎসবের শুরুতে রামচন্দ্রের একটি পদ্ম ফুল গুনতিতে কম পড়েছিল। নির্বিঘ্নে যথাযথ পুজো সারতে তিনি তৎক্ষণাৎ নিজের নীল পদ্ম সদৃশ্য একখানি নয়ন উৎপাদন করে পদ্মের সংখ্যার ঘাটতি মেটাতে উদ্যোগী হলেন। মা মহামায়া আবির্ভূতা হয়েই তাকে নিরস্ত করলেন। বললেন, পদ্ম নয়, তোমার ভক্তি আমার প্রকৃত অর্ঘ্য। পূজা মানে উপাচার নয়, পূজা মানে প্রেম, অন্তরের যথার্থ শ্রদ্ধা। বছর ঘুরে পুজো আসে, আমাদের চাওয়ার হুল্লোড় আসে, আমাদের ভক্তি আসে না, মনে প্রেম আসে না, হৃদয়ে পুজো আসে না। তাই এখন প্যান্ডেলে প্যান্ডেলে লাখ টাকার প্রতিমা আসে, মা আসেন না। রবি ঠাকুর বলেছিলেন না, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। সুমন, একটুখানি অন্য জায়গায় যাই। কাশের সঙ্গে কিন্তু শিউলি ফুল আমাদের বারবার করে জানান দেয় মা আসছেন। শিউলির আলপনায় কিন্তু পুরো আঙিনা ভরে ওঠে। সুমন, একটু হবে শিউলি ফুল বা ওই জাতীয় কিছু? শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমন। শিউলি ঝরানো দিনানিশে
দিন আনেসে চিরদিনে বাণী ভরে আগমন শিশিরে শিশির শারদ আকাশে ভরে আগমন। অসাধারণ অসাধারণ। এবার একটু অমিতার কাছে যাও। হ্যাঁ অপরূপা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অমিতদা একটু আসবো আপনার কাছে, এই যে কাশফুল শিউলি সব কিছু নিয়ে প্রশাসন সামলানো, প্র- পুজো প্রশাসন সামলানো, পুজোর সময় তৎপরতা কি এটা একটু জেনে নাও। তৎপরতা কি, এবং আরেকটা একটুখানি গুরুতর প্রশ্ন করব, যে এই যে প্রশাসনিক ব্যস্ততায় যারা থাকেন প্রশাসনে, আর পুজোর সময় পরিবারের দিক থেকেও একটা চাহিদা থাকে, এই যে দুটো ব্যালেন্স করা, কি করে ব্যালেন্স করেন? কারণ এইটা জিজ্ঞাসা করার পিছনে একটা আমাদেরও কারণ আছে, মানে আমরাও একটু শিখে ফেলি আর কি এই বিষয়টা। পুজো উৎসবের এই দিনগুলোই সব থেকে বেশি ধন্যবাদ জানাটাই সবার আগে পুলিশ কর্মচারীদের, সব থেকে বেশি। দেখবেন আমরা সাধারণ মানুষ সব থেকে বেশি ওনাদের বিরুদ্ধেই বলি, ভিড় সামলাতে পারছে না ওদের দোষ, কেন লাইনে দাঁড়াতে হচ্ছে পুলিশের দোষ। কিন্তু আমরা ভাবি না এই মানুষগুলো, আমরা যখন দুর্গাপুজো মানে সব কাজ ফেলে ছুটে আসি, একটু পরিবারকে সময় দেব, একটু বাড়ির লোককে নিয়ে একসাথে প্যান্ডেলে ঘুরবো, অঞ্জলি দিতে যাব অষ্টমীর সকালে, কিন্তু ওই পুলিশ কর্মচারীরা সব ফেলে, পরিবার পরিজন ফেলে সারা রাত ধরে আমাদের পরিষেবা দিতে ব্যস্ত থাকেন। তাই ওনাদের সবার আগে ধন্যবাদ। আর আমরা যারা ছোটোখাটো প্রশাসনের দায়িত্বে থাকি, স্থানীয় প্রশাসনের, আমাদের তো শুধু দুর্গাপুজো নয়, সব উৎসবের দিনগুলোতে একই রকম কাজ থাকে। আর দুর্গাপুজোতে তো বিশেষ করে শুরু হয় এই মহালয়া থেকেই, মহালয়ার দিন থেকেই। ওই যে বলছিলাম না, পুজোয় সব মানুষের তো পোশাক কেনার ক্ষমতা থাকে না, তাই তাদের জন্য একটু পোশাকের জোগাড় করা, আর তারপর পুজোর দিনগুলোয় যাতে শান্তি শৃঙ্খলা ঠিকঠাক থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাক হয়। আর বিশেষ করে বিসর্জনের দিন, দেখুন মহালয়ার দিন বিসর্জনের কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু প্রসঙ্গ যখন উঠল, বিসর্জনের ঘাটগুলোর তৈরি রাখা, আমাদের এই বাঁশবেড়িয়া শহরেই 3টি ঘাটে মূলত বিসর্জন হয়। অবশ্য বাঁশবেড়িয়ার আরও কিছু ঘাটে হয়, কিন্তু এই 3টি ঘাটে বিশেষ ব্যবস্থা রাখতে হয়, প্রচুর প্রতিমা নিরঞ্জন হয়। সেই প্রতিমাগুলো যাতে গঙ্গায় ফেলে গঙ্গাকে দূষিত না করতে পারে, তার জন্যে আমরা প্রশাসন থেকে, পৌরসভা থেকে তৎপর থাকি, আমাদের কর্মচারীরা থাকে, পুলিশ থাকে। প্রতিমাকে গঙ্গায় নিরঞ্জন করার সঙ্গে সঙ্গেই আমরা কাঠামোগুলোকে আবার গঙ্গা থেকে তুলে সরিয়ে ফেলি। এই কাজগুলো ওই দশমীর দিন, একাদশীর দিন সারা রাত ধরে পৌর কর্মচারী এবং পুলিশ প্রশাসনকেই করতে হয়। একদম নির্মল গঙ্গা, তাই তো? তো অবশ্যই গঙ্গাকে তো নির্মল রাখতেই হবে, কিন্তু একদম শেষ পর্যায়ে অপূর্ব আমরা চলে এসেছি। তবে এবং তার আগে একটুখানি একটু আবাহন যদি হ্যাঁ, মায়ের একদম। করেন মালাদি, হ্যাঁ খুব হ্যাঁ, ভালো হয়। মালাদির কাছে তো অবশ্যই যাব, কিন্তু দাদা যে প্রসঙ্গে কথা বলছিলেন সেই প্রসঙ্গে একটু দর্শকদের কাছে আসব, এবং দর্শকদের কাছে আজকের এই দিনে যখন সুযোগ পেলাম, দাদা যখন এই প্রসঙ্গটা তুললেন, অবশ্যই একটা অনুরোধ করব। দুর্গাপুজো একেবারে মহালয়া আজকে, মানে বুঝতেই পারছেন, আর তো চলেই এসেছে। দুর্গাপুজোয় ভীষণ আনন্দ করুন, পেট পুজো করুন, পেট ভরে খান, কিন্তু যে জিনিসগুলো ব্যবহার হয়, প্লাস্টিক ভীষণভাবে ব্যবহার হয়, পুজোর 4টে দিন স্পেশালি আমরা ভীষণভাবে প্লাস্টিকের ব্যবহার বাড়তে দেখি। সাধারণ মানুষকে বলবো যে আপনারাও প্লাস্টিক ব্যবহার থেকে কিছুটা বিরত থাকুন, এবং যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এই দিনগুলিতে ব্যবসা নিজেদের করেন, তাদেরও বলবো যে একটু প্লাস্টিকের ব্যবহার থেকে একটু দূরত্ব বজায় রাখুন, কারণ ভীষণ দরকার। প্রকৃতি যেদিকে এগোচ্ছে, মানুষ সচেতন না আমি হলে একটা কথা খুব বলি, সমস্যা। এখানেও আবার গোয়েঙ্কাজির কথা মনে পড়ে গেল। একদম একদম। গোয়েঙ্কাজি প্রায়ই বলেন যে আচ্ছা, আমরা তো দুর্গাপুজোর হয়ে যাওয়ার বাসি ফুলটা দিয়ে কালী পুজো করি না, বা কালী পুজোর ফুলটা দিয়ে শিব পুজো করি না, তাহলে গঙ্গা যখন আমাদের দেবী, গঙ্গা যখন আমাদের মা, অন্য পুজো করা সেই বাসি ফুলগুলো আমরা গঙ্গায় কেন দেব?
একদম। এবং এক্ষেত্রে শুধু তাই নয়, যেমন প্লাস্টিক বর্জনও বললাম, এবং দাদা যেমনটা বললেন যে প্রতিমা নিরঞ্জনের সময়ও কিন্তু আমরা দেখি যে পৌর প্রশাসনের তরফ থেকে তো প্রতিমার যে কাঠামোগুলি সেগুলি তারা দ্রুততার সাথে তুলে ফেলেন গঙ্গাকে নির্মল রাখার জন্য, কিন্তু সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আসলে শুধু কি জানো প্রশাসন অপরূপা, করলে হবে না। একটা কি কথা জানো, আমরা তো এখন মায়ের আহ্বান করছি মহালয়ার, কিন্তু আমার যেটা মনে হয় যে প্লাস্টিক বর্জন বলো, গঙ্গাকে নির্মল রাখা বলো, বিসর্জন তো মায়ের হয় না, বিসর্জন হয় মনের অসুরের। একদম, আমাদের একদম। মনের অসুরকে যদি আমরা প্রত্যেকে বিসর্জন দিই না, তাহলে কিন্তু আমরা সবাই নির্মল থাকবো। দিদি এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব মজার একটি গান, খুব বিখ্যাত গান, আমরা সবাই কম বেশি জানি। এটা মাকে একটা প্রশ্ন করা হচ্ছে। মা যখন আমাদের ঘরে এসেছেন, তা মাকে প্রশ্ন করছে ভক্ত, ও মা সিংহের ওপর ধিঙ্গি হয়ে তুই বাপের বাড়ি চলে এলি, মাগো এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, সিংহের ওপর ধিঙ্গি হয়ে, সিংহের ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে গেলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, আমরা সবাই জানি যে মায়ের যে পতি সে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তার এত ক্ষমতা যে তার স্ত্রীকে এত দামি দামি গয়না কিনে দিয়েছে, এটা অসম্ভব। তাহলে এর রহস্যটা কি? মা অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে রে জানা, ভাতের ওপর নুন জোটে না, তবে এত নবাবি কেন, তবে এত নবাবি কেন, মা পড়ে বেনারসি চেলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, গয়না 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 বেটি কোথায় পেলি গয়না। শিব থাকে শ্মশানেতে, ও যে ত্রিশূল দিয়ে শীত কাটে মা, ভক্তেরও সঞ্চিত ধন তারপরে বাহবা নিলে, ওই ভক্তরা যা একটু ভিক্ষা টিক্কা দেয় আর কি, সেখান থেকে সেই ধন থেকে তোমরা নিচ্ছ, নিয়ে আবার নিজেরাই নিজেদের সংসারে পড়ছো, এটাকে একটা খুব কোয়ারির ব্যাপার আছে। ছেলে দুটোর নড়া ধরে এনেছিস মা সঙ্গে করে, মা 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 মা, ছেলে দুটোর নড়া ধরে এনেছিস মা সঙ্গে করে, ওরা কি তোর সতীন পোমা, ওরা কি তোর সতীন পোমা, শুধু গেঞ্জি গায়ের কিনে দিলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। আবার বলছে ওই গয়নার আসল নকল যায় না জানা, এবার বুঝেছি গয়নার আসল নকল যায় না জানা, বোধহয় ওসব কেমিক্যালি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। সিংহের ওপর ধিঙ্গি
ঢিঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, এত গয়না, এত গয়না, এত গয়না, এত গয়না। একদম অন্যরকম মুহূর্তে আমরা কিন্তু চলে গেলাম, তাই না? আমার সাথে সবাই বোধহয় সহমত পোষণ করবে। বেশ সুন্দর একটা প্রশ্ন তুলে দিলেন দিদি। হ্যাঁ, মা দুর্গাও ভাববে কি জবাব দেব। এবার আমরা কি করব জবাব বলো? কি এসছে? এতদিনে আসেনি বোধহয় না? না, এবার তো আমরা করলাম মহালয়া, এবার দেবী দুর্গা এখন আসছেন বা মাঝপথে দাঁড়িয়ে ভাবছেন কি করি, গয়নাগুলো খুলে যাব নাকি সনাতনী রূপে আসবো। প্রশ্ন তুলেছে। এতই আসল নকলের মানে ধাঁধায় আমরা পড়ে আছি যে কোনটা আসল আর কোনটা নকল, সেটা মায়ের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। মাও বলছেন দেখ আমার ক্ষেত্রেও একই নীতি প্রয়োজ্য। স্বামী যদি ভিখারি হয়, দিন ভিখারি হয়, তাহলে তো সমাজ প্রশ্ন তুলবেই। যেমন আমাদের সমাজে এটা হয়, সেটা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এটাই আমরা ভক্তের এই আকুতি, এই ডাক মা শুনতে পেয়েছেন, সেই জন্য মাও আজকালকার বোধহয় বর্ণে দিয়ে নেয়, সঙ্গে সঙ্গে একটু নকলিতেও একটু সিটি গোল্ড টিটি গোল্ড আর কি। না না, এক্ষেত্রে একটা কথা কিন্তু বলতেই হবে, এর থেকেও শেখবার আছে। আমরা বলি দেবাদি দেব, মহাদেব, দেবতাদেরও দেবতা যিনি, এই ত্রিকাল মানে ত্রিদেবেরও ওপরে যিনি অবস্থান করেন, জাগতিক শুধু একটা গ্যালাক্সি বলবো না, যতগুলো গ্যালাক্সি আছে, কোটি কোটি গ্যালাক্সির যিনি মালিক, তার স্ত্রী সত্যি হয়তো খুব সাধারণভাবে থাকেন, এবং আমরা তার উপরেও প্রশ্ন তুলি। সাজাই তো আমরা, তাই না? হ্যাঁ একদম, এবং আমরা প্রশ্ন তুলি, এবং আসলে ওনাদের গয়না কি জ্ঞান, বুদ্ধি, সততা, এগুলো আমরা তো সাজাই, আমরা নিজেরা যেমন সাজি তেমনি সাজাই। আমাদের নিজেদেরকে সাজাতে লাগে, ওনার তো সাজতে লাগে না, আমরা সাজাই আমাদের মতো করে। একদম একদম। দিদি, এবার আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমরা সকলের সুন্দর পরিবেশনায় মুগ্ধ। কিন্তু অপূর্বা, একটা কথা বলতো, এই পুজোর সময় ছোটবেলায় পড়তে ইচ্ছে করতো না? কাউরি বোধহয় করে না। আমি পড়াশোনা, পরবর্তী প্রজন্ম এক পুজো এলে কিন্তু পড়াশোনায়, আমি এবারে একটা মজার গল্প বলি। মহালয়ার আজকে যে দিনটা, মহালয়া এলেই আমি মাকে বলতাম, মা দেবী পক্ষ পড়ে গেছে, এবং আমি কিন্তু মেয়ে, তার মানে দেবী। মা বলতো হ্যাঁ, তাহলে কি করতে হবে? শোনো, আমাকে পড়াশোনার কথা বলবে না, আর আমাকে একদম বকা চলবে না। এটা না আমার কীরকম একটা নিয়ম বানিয়েছিলাম আমি, যে দেবী পক্ষ মানে আমাকে কিচ্ছু বলা যাবে না, আমাকে কিছু বকা যাবে না, যা বলতে হবে খুব ভালো করে আস্তে নম্র করে বলতে হবে, মানে আমার একটা প্রায়োরিটি দিতে হবে ভীষণভাবে। তো এইটা আমি আধিপত্য, এবং এটা আমার ছোট্টবেলা থেকে ছিল। এখনও না কোথাও গিয়ে মনে হয় মাঝে মাঝে একটু দাদার কাছে বকা খাই, ক্যামেরার পিছনে যারা রয়েছে সে একটু খেয়ে যায়, কিন্তু দেবী পক্ষ এলে তবু মনে হয় যে মেয়েদের যেন, যারা কন্যা সন্তান রয়েছে, যাদের কন্যা সন্তান রয়েছে, যাদের ঘরে স্ত্রী রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, এই দেবীপক্ষ থেকে না একটু তাদেরকে সেই জায়গাটা একটু দিন। প্রত্যেকের মনে বোধহয় এরকম একটা সুপ্ত বাসনা থাকে, তো একটু প্রায়োরিটি দিন। এই সারা বছরই দিন, অবশ্যই আমি বলছি, মানে আজকে থেকে না, কিন্তু একটু দিন। না, আমি কিন্তু একমত হলাম না। এই মহালয়া থেকে দেবীপক্ষ সূচনা হয় না, দেবীপক্ষ 365 দিনই। বেশ, আমি তো সেটাও বলেছি, আমরা একটা দুটো পুরুষ পক্ষ খুঁজি, আমিও বলেছি, সুযোগ পাই না। পুরুষ পক্ষ আসছে তো, এরপরে কার্তিক পুজো যখন আসবে তখন পুরুষ পক্ষ। আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছে যে আমরা সেই ছোটবেলায় একটা গান শুনতাম না, সনত সিংহের বিখ্যাত গান এক এক এক, সবাই যদি এটা দিয়ে শেষ করি। বেশ, কিন্তু আমাদের কাছে এমন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা সুকণ্ঠী বসে রয়েছে, আমরা কি করে ওনাদের সঙ্গে করি? আচ্ছা বেশ, ও ধন্যবাদ 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 দিদি। দুই নামটা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির রাত চালাতে কুমোর ঠাকুর ঘরে, মন বসে কিয়া আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাকুর তাদিনা তাক্তা দিনা তাক্তা দিনা তাক্তা দিনা কুরুর কুরুর তাক। এক একে এক, দুই একে দুই, এক একে এক, দুই একে দুই, এক একে এক,
দুই একে দুই। আজকের মহালয়ার এই বিশেষ বৈঠকি আড্ডার পর্ব কিন্তু আমরা আজকে এখানেই সমাপ্ত করছি। তবে বৈঠকি আড্ডা কিন্তু আরও বাকি আছে, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।